सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दस्यान्ये वैये च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वांस्तान् प्रणमाम्यहम् सर्वांस्तान् प्रणमाम्यहम्। অল্প বয়স্ক এক সন্ন্যাসীকে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি একবার জিজ্ঞাসা করেছিলেন, শালিক পাখির বুলি জানিস? বলাই বাহুল্য উক্ত সন্ন্যাসী তা জানতেন না। সুতরাং মহারাজ শেখাচ্ছেন, বল বল, রি রি রি, কট কট কট, পাপিচ পাপিচ, খেন্দি কিরকিচ কিদারকিচ, ঈশন মিশন ঢ্যাপ ঢ্যাপ, কিষ্ট কিশোর কিষ্ট কিশোর, ডুগডুগা ডুগ, প্লিং প্লাই। তারপর তিনি কিভাবে ওই বুলি আওড়াতে হবে, প্লিং প্লাই বলার সঙ্গে সঙ্গে কিভাবে ভঙ্গি করে সরে পড়তে হবে তার গোটা অভিনয়টি শিখিয়ে দিয়েছিলেন এবং অপরকে দিয়ে সেটা করিয়েও নিয়েছিলেন, যা শুনে সকলে হেসে খুন। আজ 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস। এই ঘোষণা 1999-এর নভেম্বর মাসে ইউনেস্কো করেছিল। বাংলা ভাষাকে কেন্দ্র করে এই দিনটি চিহ্নিত হলেও এর উদ্দেশ্য হিসেবে ঘোষিত হয়েছিল টু প্রমোট দ্য প্রিজার্ভেশন অ্যান্ড প্রোটেকশন অফ অল ল্যাঙ্গুয়েজেস ইউজড বাই পিপল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সকল ভাষার সংরক্ষণ ও সুরক্ষার বিষয়টি প্রচারের বা প্রসারের জন্য এই 21শে ফেব্রুয়ারি। আজকের স্বামীজির কথায় তাই ভাবা হয়েছে স্বামীজির ভাষা চর্চা বা স্বামী বিবেকানন্দ ও ভাষা চর্চা। সাধারণভাবে মনে হয় যে ভাষা চর্চা করেন ভাষা তত্ত্ববিদরা, সাহিত্যিকরা, দার্শনিকরা, কিন্তু ভাষা ছাড়া ভাব রূপ লাভ করে না। ভাষাই ভাবের আদান প্রদানের মাধ্যম স্বরূপ। যে কোনো সংস্কৃতি বা রাষ্ট্রের একটা প্রধান অঙ্গ সেই রাষ্ট্রের ভাষা। আমরা কোনো দার্শনিক বা সমাজতাত্ত্বিক আলোচনার মধ্যে না গিয়েও ব্যক্তি বিবেকানন্দ জীবনে কিভাবে নানা ভাষা ক্রিয়াশীল হয়ে উঠেছে, কিভাবে তিনি ভাষা চর্চা করেছেন বা ভাষা চর্চার বিষয় হয়ে উঠেছেন অথবা ভাষাকে কেন্দ্র করে ভাব বিস্তার করেছেন এবং পাশাপাশি নানা ভাষাভাষীর লোকেদের এক ভাষাতীত ভাবের সুলুক সন্ধান দিয়েছেন। এসবই আজকের স্বামীজির কথায় স্বামীজির জীবনের কিছু ঘটনাবলী অবলম্বনে আলোচনা করার ইচ্ছা। শুরুতে প্রশ্ন জাগে মাতৃভাষা সম্পর্কে। স্বামী জগদাত্মানন্দজির জীবন গঠনের পথে বইয়ে একটি গল্প রয়েছে। একজন মা এক শিক্ষাবিদকে জিজ্ঞাসা করেছিলেন কত বছর বয়সে তার সন্তানের ভাষা শিক্ষা আরম্ভ করা উচিত। বিশেষজ্ঞ জিজ্ঞাসা করেছিলেন তার ছেলের বয়স কত। তিনি বলেছিলেন এই মাত্র 2.5-3 বছর। তিনি বলছেন সেই বিশেষজ্ঞ
3 বছর হয়ে গেছে আর তুমি এখনো তাকে শিক্ষা দিতে আরম্ভ করনি? যাও যাও, বাড়ি যাও, এখনই আরম্ভ করো। তুমি প্রায় 3 বছর সময় নষ্ট করে ফেলেছ। মনোবিজ্ঞানীরা বলেন, জগতের আলো দেখার সঙ্গে সঙ্গেই শিশু ভাষা শিখতে আরম্ভ করে। আমাদের দেশের বর্ষিয়ানরা বলে থাকেন, শিশু মায়ের পেটে যখন থাকে তখন থেকেই শিখতে আরম্ভ করে। অন্যভাবে বলা যায়, মায়ের আনন্দ, যন্ত্রণা, রুচি, অনুভূতিতে শিশু সাড়া দেয়। এভাবেই শিশুর ভাষা চরিত্র গড়ে ওঠে। আমরা সাধারণভাবে ভাবি যে শিশুর শিক্ষার অর্থ হলো কোনো ভাষায় লিখতে, পড়তে বা কিছুটা বলতে দক্ষতা অর্জন করা। শিশু কেমন করে মাতৃভাষা শেখে তা যদি একটু আমরা লক্ষ্য করি, তাহলে শিশু শিক্ষার কৌশল সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। অনুকরণের মাধ্যমে ছোট ছেলেমেয়েরা শেখে। পিতামাতার উচ্চারণ শুনে, ভাই বোনদের বা অন্যান্য পরিবার প্রতিবেশীদের কথা শুনে ধীরে ধীরে সেগুলো পুনরাবৃত্তি করে সে নকল করে হাবভাব, শুধু ভাষা নয়, হাবভাব, কাজকর্ম এবং অন্যান্য আচার আচরণও ওইভাবে সে বড় হয়ে ওঠে। কোনো বিষয় সম্বন্ধে তার আগ্রহ, সংস্কার, মনের ঝোঁক, সদর্থক নঙর্থক অনুভূতি, এমনকি মতবাদ অনেকটাই গড়ে ওঠে এই ভাষাকে কেন্দ্র করে। আমরা প্রথমেই পাড়ি দেব সিমলেপাড়ার গৌরমোহন স্ট্রিটের বাড়িতে বিবেকানন্দের বাল্যলীলা স্থলে। স্বামীজির প্রামাণ্য জীবনী থেকে জানা যায়, পিতা মাতার কোলে বসেই তার প্রথম বিদ্যা বুদ্ধির বিকাশ। বিদ্যালয়ে যাওয়ার আগে নরেন্দ্রনাথ তার মায়ের কাছে পড়তেন পুঁথিগত বিদ্যা হিসেবে বাংলার বর্ণ পরিচয় এবং ইংরেজিতে প্যারীচরণ সরকারের ফার্স্ট বুক, দ্য ফার্স্ট বুক অফ রিডিং, তিনি মায়ের কোলে বসেই আয়ত্ত করেছিলেন। রামায়ণ ও মহাভারতের কাহিনী, হিন্দু দেবদেবীদের কথা ইত্যাদি ওই শৈশবের আদর ভালোবাসার মধ্যেই তিনি আয়ত্ত করতে আরম্ভ করেন। আর একজন বয়স্ক আত্মীয় ছিলেন নৃসিংহ দত্ত। তার কাছেও অনেকটা তিনি পেয়েছিলেন। এই আত্মীয়টি সংস্কৃত ব্যাকরণের মুগ্ধ বোধ নরেন্দ্রকে মুখস্থ করিয়েছিলেন। তাছাড়াও সংস্কৃতে কিছু দেবদেবীর বা ঈশ্বরের স্তোত্র। মহাভারত রামায়ণের প্রসঙ্গে জানা যায় দুটি ঘটনা। 1869 বিলের তখন মাত্র 6 বছর বয়স। তখন নরেন্দ্রনাথের বা বিলের খুল্ল পিতামহ কালীপ্রসাদ দত্ত মৃত্যুশয্যায় শায়িত। দত্তবাড়ির তদানীন্তন কর্তা তিনি। অন্তিমকালে তার ইচ্ছা হয়েছিল যে কোনো বালক বালিকার কাছ থেকে বাড়িরই মহাভারত পাঠ শুনবেন। তা নরেন্দ্রনাথ ওই ছোট 6 বছরের ছেলে 2 হাতে বৃহৎ মহাভারত নিয়ে পরিষ্কার কণ্ঠে কয়েক পাতা তাকে শুনিয়েছিলেন ওই শেষ সময়ে। আর বাড়িতে রামায়ণ গান করতে এসে কোনো রামায়ণ গায়ক পালা বিশেষ গাইবার সময় কয়েক লাইন অশুদ্ধ উচ্চারণ করে ভুলে গেছিলেন। এই বিলে তখন বিশুদ্ধ উদ্ধৃতি দিয়ে তার কাছ থেকে বিশেষ সমাদর ও মিষ্টান্ন লাভ করেছিল, মিষ্টি পেয়েছিল। ওই 6 বছর বয়সেই একটি কোড়া ধুতি পরে কোমরে খগের কলম ঝুলিয়ে মাদুর বগলে পাঠশালায় যায় বিলে। প্রথম যেদিন যাবেন সেদিন বাড়িতে এলেন কুলপুরোহিত। মাটিতে রামখড়ির আঁক কেটে নরেন্দ্রকে শেখালেন এটা ক, এটা খ। তা বিদ্যালয় পাঠশালায় তো গেলেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই গুটি কতক অভিধান বহির্ভূত ভাষা আয়ত্ত করে ফেলেছিলেন, যেটি প্রচলিত ভাষা নয়, যেটি একটু কটু ভাষা হতে পারে। তা এই সব দেখে বাবা মা তাকে আর ওই রকম শিক্ষালয়ে পাঠানো যুক্তিযুক্ত মনে করলেন না।
পাঠশালা থেকে ছাড়িয়ে এনে বাড়িতেই এক গুরু মশাইয়ের উপর তার শিক্ষার ভার অর্পিত হয়েছিল। তারপরে ফর্মাল যে স্কুলিং, সেটি 1871 অর্থাৎ 8 বছর বয়সে বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে শুরু হয়। জানা যায় তিনি ক্লাস 9 ইংরেজি বিভাগে ভর্তি হন। তখন প্রধান শিক্ষক প্রসন্নচন্দ্র রায়। বিদ্যালয়ের শিক্ষকবর্গ এবং অপরাপর সকলে শিগগিরই বিলে বা নরেন্দ্রের বুদ্ধিমত্তায় আকৃষ্ট হলেন। কিন্তু একটা কঠিন সমস্যা দেখা দিল। ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন বিলে, কিন্তু ইংরেজি শিখতে তার একান্ত অনিচ্ছা। সকলে অনেক বোঝালেন, আজকাল ইংরেজি শিক্ষা করা বিশেষ দরকার, না শিখলে চলে না। তবুও নরেন্দ্রের প্রতিজ্ঞা টলল না। পরে কোনো কারণে মন ফেরে, নবীন ইচ্ছায় ও উৎসাহে তিনি এই ভাষা আয়ত্ত করতে শুরু করেন। এমনই আয়ত্ত করেছিলেন যে এই ভাষাতেই প্রধানত তিনি তার অমূল্য চিন্তারাজি জগৎকে দিয়ে গেলেন। নিবেদিতা অনেক পরে লিখেছিলেন, লং আফটার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম ইন্ডিয়া, দ্য গিফট দ্যাট হ্যাজ হিয়ার বিন মেড থ্রু দ্যাট ল্যাঙ্গুয়েজ টু দ্য ওয়ার্ল্ড will remain and bear its fruit in the east and west alike. ভারত থেকে ইংরেজি ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার বহুকাল পরেও ওই ভাষার মাধ্যমে জগতের কাছে স্বামীজি যে উপহার দিয়ে গেলেন তা এখানে স্থায়ীভাবে বিরাজ করবে এবং প্রাচ্য ও পাশ্চাত্যে সমভাবে একরকমভাবে ফলপ্রসূ হবে। তাই আমরা প্রথমে ইংরেজি ভাষা চর্চার কথা নিয়েই অল্প বিস্তর আলোচনা করব। নিবেদিতার এই কথা অনুসারে যেমন ইংরেজি ভাষা বেঁচে থাকবে বিবেকানন্দকে কেন্দ্র করে, স্বামীজির কমপ্লিট ওয়ার্কসকে অবলম্বন করে, একইভাবে বলা যায় স্বামীজি বা বিবেকানন্দ চিরকৃতজ্ঞ থাকবেন ইংরেজি ভাষার প্রতি, সাহিত্যের প্রতি। কেন? সে প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে দেখি ওই মেট্রোপলিটন ইনস্টিটিউশনেই স্বামীজি প্রথম ইংরেজিতে বক্তৃতার শক্তি প্রকাশ করেছিলেন। স্কুলের পারিতোষিক বিতরণের সভা ছিল এবং সাথে সাথে একজন ছাত্রদের একটি প্রিয় শিক্ষকের বিদায় ও অভিনন্দন দেওয়ার আয়োজন করা হয়েছিল। নরেন্দ্র তখন ইংরেজি ভাষা ও সাহিত্য খুব পাঠ করতেন, পড়াশুনো করতেন এবং বন্ধু মহলে এটি ছড়িয়ে পড়েছিল, সে কথা একটু সুনামও হয়েছিল। সবাই এসে তাকে ধরল যে ইংরেজিতে এই মাস্টার মশাইকে বিদায় সম্ভাষণ জানাতে হবে। কিন্তু সাহিত্য পাঠ এক জিনিস, আর প্রকাশ্য সভায় ভাষণ দেওয়া সেটি অপর এক দক্ষতার পরিচায়ক। বিশেষত সে সভায় সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন বাগ্মী প্রবর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এস.এন. ব্যানার্জি। যাই হোক, নরেন্দ্রনাথ কিন্তু প্রাসঙ্গিক বিষয়ে বিশুদ্ধ ও সুললিত ইংরেজি ভাষায় আধ ঘন্টা ধরে সুচিন্তিত বক্তব্য রেখেছিলেন সেই সভায়। এই স্কুল থেকেই ইংরেজি ও সংস্কৃতে ভালো নম্বর পেয়ে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন তিনি 1879-তে। পরের বছর জানুয়ারি মাসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন সাধারণ বিভাগে। কিন্তু ম্যালেরিয়া জ্বরে সেবার তিনি আক্রান্ত হয়েছিলেন। ফলে যথানিয়ম কলেজে আসতে না পারায় তাকে প্রেসিডেন্সি কলেজ ছেড়ে অ্যাডমিশন নিতে হয়েছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে। জানা যায় যে পরীক্ষার বিষয়ে যখন অনিশ্চয়তা চলছে তখন নরেন্দ্রনাথ ইংল্যান্ডে যাওয়ার প্রস্তাব করেন। কিন্তু বড় ছেলেকে পিতা বিশ্বনাথ তখনই বিদেশে পাঠানোর ইচ্ছা পোষণ করেননি। তার ইচ্ছা ছিল বিএটা পাশ করে তারপরে ছেলে গেলে যাক। পরে বিএ পাশ করার পরে তার পিতার বিশ্বনাথ দত্তের নিজের জীবনাবসান দেহত্যাগ হয়। এখন জীবনীতে আমরা দেখি যে বিএ পরীক্ষার মাত্র কয়েক মাস বাকি আছে
এমন সময় নরেন্দ্র খেয়াল করলেন ইংল্যান্ডের ইতিহাস একদম উল্টে দেখা হয়নি। রামতনু বসু লেনে টঙের ঘরে, দিদিমার বাড়িতে টঙের ঘর একটি ছিল, তার সেই ঘরের পশ্চিমে একটি চোর কুঠুরি বা দো ছত্রীর ঘর ছিল। একটা মাত্র দরজা দিয়ে হামাগুড়ি দিয়ে সেখানে প্রবেশ করতে হতো। ওই লুক্কায়িত স্থানে নরেন্দ্র 3 দিন যাবৎ ইংল্যান্ডের ইতিহাস পাঠে নিবিষ্ট ছিলেন। নিজেকে আটক করে রাখলেন 3 দিন। ওই 3 দিন ধরে, আর বলা বাহুল্য এই যে ইতিহাস পড়ছেন সব ইংরেজিতে পড়ছেন। জীবনী গ্রন্থ থেকে জানা যায় এলিসনের হিস্ট্রি অফ ইউরোপ, গিবনের ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার এবং গ্রিনের হিস্ট্রি অফ ইন্ডিয়ান পিপলও ওই সিলেবাসে ছিল। ইংরেজ দার্শনিক হারবার্ট স্পেন্সার এবং এছাড়াও অন্যান্য দার্শনিকদের মধ্যে কান্ট, শোপেনহায়ার, অগাস্ট কোমতে, জন স্টুয়ার্ট মিল, এদের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু ভাষা ও ভাবের সৌন্দর্যে কাব্যজগতে ওয়ার্ডসওয়ার্থ তার চিত্তহরণ করেছিল। এই জন্য বলা হচ্ছে যে ইংরেজি ভাষার প্রতিও নরেন্দ্র কৃতজ্ঞ থাকবেন। ওই যে একটু আগে বললাম যে কেন পরে বলছি, কারণটা হচ্ছে এই ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা এসকারশন তাদের পাঠ্য পুস্তকের ছিল। সেদিন কোনো কারণে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ক্লাসে অনুপস্থিত ছিলেন। সেই অবসরে কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি তিনি ক্লাসে আসেন এবং ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়াচ্ছিলেন। সেই সূত্রেই প্রথম স্বামীজি বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ তখন শ্রীরামকৃষ্ণের নাম শোনেন। আমরা জানি যে প্রিলিউড বলে একটি শব্দ ছিল যেটি অতীন্দ্রিয় অনুভূতির সূচক। সেই প্রসঙ্গে অধ্যক্ষ হেস্টি সাহেব বলেন যে এখনো এরকম লোক দেখা যায়, দক্ষিণেশ্বরে রয়েছে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। শ্রীরামকৃষ্ণ তার নাম। সুতরাং নরেন্দ্র ঠাকুরের নাম প্রথম শোনেন এই ইংরেজি সাহিত্যের সূত্রে। বরানগর মঠে হাসির উপকরণ হিসেবে শব্দচর্চা যথেষ্ট হতো। তারকনাথ শিবানন্দজি গয়া থেকে ফিরেছেন, নরেন্দ্রনাথের পাশে এসে বসলেন। আমাকে চা দাও। চা এলে বললেন, ওহে, জল দিয়ে তর্পণ হয়, এখন আমি চা দিয়েই তর্পণ করব। বলেই মন্ত্র শুরু করলেন, অনেনো চায়েনো। শুনে একজন শুধরে দিলেন, চা স্ত্রীলিঙ্গ, সংস্কৃতে লিঙ্গ অনুসারে শব্দের যে আকার সেটি পরিবর্তিত হয়, সুতরাং হবে অনয়া চায়া। কয়েকদিন ধরে এরপরে নরেন্দ্রনাথ মধুসূদনের কাব্য নিয়ে আলোচনা করেছেন বরানগরে। তারই ফলশ্রুতি তারকদার কথা। তিনি বলছেন নাউনটাকেই ভার্ব করতে হবে, নইলে ভাষায় জোর থাকবে না। যেমন লুচিটা লুচ্চাইয়া দাও বলেই বললেন, আরে ছ্যাঁ, এটা বড় বেফাস হয়, এটা চলবে না। তবে কি জানো, তামাকটা তামকাইয়া দাও, এটা ঠিক হয়। আরও রয়েছে যে কিশোরী দা বলে একজন আসতেন, আব্দুল দাদা তাকে বলা হতো তার দাড়ির জন্য। তার সঙ্গে তারকদার মানে এই শিবানন্দজির বিভিন্ন ভাষায়, অন্য ভাষায়, কাবলি ভাষায় এই কিশোরীদা কাবলি ভাষা বা পস্তু ভাষা বলা হতো, সেটিতে কথা বলতেন। আর তখন সেটি না বুঝতে পেরে বা অর্ধেক বুঝে তারকদাও গুজরাটি ভাষা, যাকে তামাশা করে কেইয়া ভাষা বলা হতো, তাতে হাত মাথা নেড়ে লেকচার দিতেন এবং তার লড়াই চলতো বরানগর মঠে। ইংরেজি শব্দচর্চাও সন্ন্যাসীরা কম করতেন না। নৌকা করে সবাই মিলে যাচ্ছেন কোথাও, হঠাৎ করে কি খেয়াল যে ফাই দিয়ে যত ইংরেজি শব্দ কে কত বলতে পারে তার প্রতিযোগিতা শুরু হলো। যে যেমন মনে পড়লো বলে যেতে লাগলেন, র্যামিফাই, ভেরিফাই, জাস্টিফাই, ক্লারিফাই।
ম্যাগনিফাই, গ্লোরিফাই, বিউটিফাই, কোডিফাই, ভিলিফাই, সিম্পলিফাই, ক্লাসিফাই, মডিফাই, সার্টিফাই, সলিডিফাই, স্পেসিফাই, নোটিফাই, অ্যাম্পলিফাই, পার্টিফাই। এই অবধি এসে স্টক ফুরিয়ে গেছে, সকলের বলা শেষ হয়েছে। এমন সময় হঠাৎ করে লাটু মহারাজ, যিনি অ পর্যন্ত শেখেননি বলে আমাদের ধারণা, তিনি বলে বসলেন স্টালটিফাই, যেটি একটি সঠিক ইংরেজি শব্দ। সবাই তো অবাক। ইংরেজি ভাষা চর্চা বিষয়ে স্বামীজির পরিব্রাজক জীবনের দুটি ঘটনা বেশ শিক্ষাপ্রদ। দুটি এই জন্য আরও উল্লেখের দাবি রাখে কারণ দুটোই ঘটেছিল পশ্চিমে, রাজস্থানে, ট্রেনের মধ্যে। একবার তার কামরাতে দুজন ইংরেজি সহযাত্রী ছিলেন, স্বামীজিও যাচ্ছেন। তিনি সাধারণ পরিব্রাজক সন্ন্যাসী, ফকির মাত্র, কিছু সম্বল নেই, সহায় নেই। আর এই দুজন ইংরেজ সহযাত্রী, তারা ভেবেছেন এ মূর্খ সন্ন্যাসী ইংরেজি জানেন না, ফলে স্বামীজিকে নিয়েই তারা ইংরেজিতে নানান আলাপ করছেন, হাসি ঠাট্টা করছেন। ট্রেন পরের স্টেশনে এসে যেই থেমেছেন, স্বামীজি তখন ইংরেজিতে স্টেশন মাস্টারের কাছে এক গ্লাস জল আনার জন্য অনুরোধ জানিয়েছেন। এরা সঙ্গে সঙ্গে যেহেতু ইংরেজিতে বলেছেন স্বামীজি, এরা বুঝলেন যে স্বামীজিও তো ইংরেজি জানেন, তাহলে এতক্ষণ স্বামীজিকে নিয়ে যে মজা মস্করা করেছেন সব ইনি বুঝেছেন, অথচ কোনোভাবে বুঝতে দেননি এদের, চুপচাপ বিন্দুমাত্র রাগ না দেখিয়ে বসেছিলেন। তা এরা একটু ভদ্রতার খাতিরেই হয়তো জিজ্ঞাসা করেছেন যে স্বামীজি আপনি চুপ করে থাকলেন কেন, কিছু বলতে পারতেন, আমাদের কথায় যোগ দিতে পারতেন। স্বামীজি বলেন, দেখুন বন্ধুগণ, আহাম্মকদের সংস্পর্শে আসা তো আমার জীবনেই নতুন নয়। আর দ্বিতীয় ঘটনাটিও রাজস্থানের আবু স্টেশন রোডে গাড়িতে, আবু রোড স্টেশনে গাড়িতে বসে হয়েছিল। স্বামীজি গাড়ির কম্পার্টমেন্টে বসে আছেন, এক বাঙালি অনুরাগী এসে তার সঙ্গে গল্প করছেন। এমন সময় এক ইউরোপিয়ান টিকিট চেকার এসে সেই ভদ্রলোকটিকে নেমে যেতে বলেন। আর এই ভদ্রলোকটিও বাঙালি অনুরাগী যিনি, তিনিও রেল কর্মচারী। তিনি সাহেবকে বোঝান যে তিনি নিয়ম বহির্ভূত কিছু করেননি। সাহেব তা শুনতে চাইলেন না, ফলে দুজনের তর্ক লেগে গেল। তর্ক যখন বেড়ে গেছে, খুব বেড়ে উঠেছে, তখন স্বামীজি মধ্যস্থতা করবার চেষ্টা করছেন। সাহেব ভেবেছে স্বামীজি সামান্য সন্ন্যাসী, তিনি ধমক দিয়ে উঠলেন, তুম কাহে বাত করতে হো। এবার স্বামীজিও গর্জে উঠলেন, তুম বলছো কেন? ঠিক মতো ব্যবহার করতে জানো না? তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারদের দেখাশোনা করে থাকো, আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না? আপ বলছো না কেন? বেগতিক দেখে, এত হিন্দিতে সাহেব ধমকাচ্ছিলেন, এবার ইংরেজিতে বললেন, দুঃখিত, আমি এই ভাষাটা ভালো জানি না। আমি শুধু এই লোকটাকে, আই অনলি ওয়ান্টেড দিস ম্যান, এই যেই বলেছেন, স্বামীজির কথা শেষ করতে দেননি, তীব্র কণ্ঠে বলে উঠলেন, তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না, এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো জানো না। লোকটা বলছো কাকে? উনি একজন ভদ্রলোক, জেন্টলম্যান। স্বামীজি সাহেবটিকে বললেন যে এরকম দুর্ব্যবহারের জন্য উপরওয়ালাকে জানাবেন। ভয়ে সাহেব ততক্ষণে পালিয়ে গেছে, চারদিকে একটু ভিড় জমে গেছিল। শঙ্করী প্রসাদ বসু লিখেছেন, স্বামীজির ইংরেজি সর্বত্র প্রশংসিত। আমেরিকা ও ইংল্যান্ডের তার ভাষা কিভাবে সমাদৃত হয়েছিল লুই বার্কের গ্রন্থে, মেরি লুই বার্কের পাশ্চাত্যে বিবেকানন্দ, সেই গ্রন্থে এবং অন্যত্রও তার ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। তথাপি শঙ্করীবাবু লিখছেন যে নিবেদিতা নাকি, যিনি স্বামীজির ইংরেজির একান্ত ভক্ত, তিনি কখনো কখনো তার ইংরেজি শুধরে দিয়েছেন বা একটু সংশোধন করে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বলতে হয় এগুলো স্বামীজির ক্ষেত্রে আর্ষ প্রয়োগ। এবং বিবেকানন্দ আশ্চর্য ইংরেজির স্রষ্টা, প্রেরণার মুহূর্তে ঔপনিষদিক ইংরেজি লেখেন বা বলেন। 1891 সাল স্বামীজি
পরিব্রাজক অবস্থায় অজানা পথের যাত্রী। কলকাতায় গুরু ভাইদের কাছে, অন্তরঙ্গ শুভার্থীদের কাছে হঠাৎ একটি বড় চিঠি এসে পৌঁছালো, পুরো 4 পৃষ্ঠার চিঠি। শিবানন্দজির কথায় প্রথমটা কেউ বুঝিনি চিঠিটা কোন ভাষায় লেখা। শশী মহারাজ অর্থাৎ রামকৃষ্ণানন্দজি এবং সারদা অর্থাৎ ত্রিগুণাতীতানন্দের ভাষা ফরাসি জ্ঞান ছিল। চিঠিখানি খুঁটিয়ে দেখে তারা বললেন, মনে হচ্ছে চিঠির লেখক নরেন এবং ফরাসি ভাষায় সেই চিঠিখানি লিখেছে। তখনই কলকাতার অঘোর চ্যাটার্জির কাছে যাওয়া হলো। চিঠিখানি তিনি পড়ে বাংলা তর্জমা করে দিলেন। সেই চিঠি থেকেই আমরা অর্থাৎ শিবানন্দজিরা জানলেন যে স্বামীজির তখনকার ঠিকানা কোথায় এবং তিনি যে ফরাসি শিখেছেন তাও জানা গেল। 1891 সালের ঘটনা। স্বামীজি তখন পোরবন্দরে ছিলেন। সেই পরিব্রাজক বিবেকানন্দর সঙ্গে সেখানে আলাপ হয় বেদজ্ঞ পণ্ডিত লিমডির অ্যাডমিনিস্ট্রেটর শঙ্কর পাণ্ডুরঙ্গের। ইনি ছিলেন ওই সুদামাপুরীর শাসনকর্তা। স্বামীজি বলতেন, এর মতো ন্যায় ও বেদের পণ্ডিত ভারতে নেই। অথর্ববেদের ভাষ্য ছিল না, এই শঙ্কর পাণ্ডুরঙ্গ নিজে একটি ভাষ্য প্রকাশিত করেন। স্বামীজি এর সাথে সংস্কৃতে কথা বলার অভ্যাস করে অল্প দিনেই পটু হয়ে ওঠেন। পাণ্ডুরঙ্গ বেদের অনুবাদ কর্মে স্বামীজির সাহায্য প্রার্থনা করেন। এছাড়াও শঙ্কর পাণ্ডুরঙ্গ ফরাসি ও জার্মান ভাষা কিছু কিছু জানতেন। তিনি স্বামীজিকে বেদ অনুবাদে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন। আর এর কাছে, পাণ্ডুরঙ্গের কাছে স্বামীজি ফরাসি ভাষায় পাঠ নিতেন। সম্ভবত তখনই ওই বড় চিঠিটি যেটি আমরা আলোচনা করলাম সেটি তিনি কলকাতায় গুরু ভাইদের লিখেছিলেন। এই পাণ্ডুরঙ্গই তাকে বলেছিলেন যে ইউরোপের শিক্ষিত সমাজের মানুষদের প্রভাবিত করতে হলে আপনাকে ফরাসি জানতে হবে। আর এছাড়াও বলেছিলেন যে এদেশে থেকে আপনি খুব একটা বেশি মর্যাদা পাবেন না। প্রকৃত মর্যাদা পেতে গেলে পাশ্চাত্য কৃষ্টিতে ভারতীয় যে সংস্কৃতি তার প্রভাব বিস্তার করতে হলে আপনাকে সুদূর পাশ্চাত্যের পথে পাড়ি দিতে হবে। আমরা জানি তিনি 93 সালে যাবেন পাশ্চাত্যে। তার আগে 1892 সালের 18ই অক্টোবর এরকমই সন্ধ্যা পেরিয়েছে ঘন্টা 2 বেলগাঁওয়ের বন বিভাগের সাব ডিভিশনাল অফিসার হরিপদ মিত্রের বাড়িতে হঠাৎ উপস্থিত এক নবীন সন্ন্যাসী। তিনি দেখছেন যে প্রশান্ত মূর্তি, 2 চোখ থেকে যেন বিদ্যুতের আলো বের হচ্ছে, গোফদারি কামানো, গায়ে গেরুয়া আলখাল্লা, বেলগাঁও মহারাষ্ট্র বা কর্ণাটকে, পায়ে মহারাষ্ট্র দেশীয় বাহানা চটি জুতা, মাথায় গেরুয়া কাপড়ের পাগড়ি, সন্ন্যাসীর অপরূপ মূর্তি। পরিচয় থেকে আলাপচারিতা শুরু হলো এবং পরদিন সকালে এই হরিপদ মিত্র বন বিভাগের সাব ডিভিশনাল অফিসার তিনি বন্ধুর বাড়িতে গিয়ে অনুরোধ করলেন যে সন্ন্যাসীকে তিনি নিজের বাড়িতে এনে রাখবেন। তা সন্ন্যাসী, পরিব্রাজক সন্ন্যাসীর সঙ্গে একটি কমণ্ডলু আর গেরুয়া কাপড়ে বাঁধা একটি বই। এই হরিপদ মিত্র খুব আশ্চর্য হলেন এবং চমৎকৃত হলেন এই দেখে যে গেরুয়া কাপড়ে বাঁধা ওই বইটি ফরাসি সঙ্গীত বিষয়ক। পরিব্রাজক জীবনের অজানা পথে সুযোগ পেলেই স্বামীজি এই ফরাসি সঙ্গীতের বইয়ের থেকে পড়ে চর্চা করতেন। তারপরে তো 1893-তে বিদেশ গেলেন, পাশ্চাত্য জয় করলেন এক প্রকার, এবং পাশ্চাত্য সফরের প্রায় শেষ লগ্নে 1896-তে তিনি লন্ডনে থাকার সময় ফরাসি ভাষা শেখার জন্য মিস মুলারের সাহায্য চেয়েছিলেন। মিস মুলার ইংরেজি, ফরাসি, জার্মান 3টিই জানতেন। স্বামীজি বলেছিলেন, গিভ মি লেসন্স ইন ফ্রেঞ্চ, ফরাসি ভাষাতে পাঠ দাও, কারণ
ওই ইউরোপের বিদ্বৎ সমাজে তিনি তার ভাবকে ছড়িয়ে দিতে চাইছিলেন বা তাদের ভাবকেও ঠিকভাবে বুঝতে চাইছিলেন। এছাড়াও দেখি আমেরিকার রিজলি ম্যানরে এই মিস মুলারের কাছে তো শিখছেনই ও দেশে, তাছাড়াও যখন স্বামীজি রিজলি ম্যানরে লেগেটদের পরিবারের ওই সময় ছিলেন ওখানে, সেখানে এক বিশিষ্ট ফরাসি অধ্যাপক মার্চান্ট তাকে পেয়েছিলেন, যিনি ব্যস্ততার মাঝেও স্বামীজিকে ফরাসি শিখিয়েছিলেন। মহেন্দ্রনাথকে ভাইকে স্বামীজি বলেছিলেন এই ভাষা শিখতে। আর মহেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন যে অল্প বয়সে নরেন্দ্রনাথ পুরনো বইওয়ালার কাছ থেকে, ফরাসি সঙ্গীতের কথা আমরা পড়ে এলাম, শুনে এলাম একটু আগে, এখানে দেখছি মহেন্দ্রনাথ লিখছেন পুরনো বইওয়ালার কাছ থেকে খণ্ডে খণ্ডে ফরাসি রান্নার বই কিনতেন নাকি নরেন্দ্রনাথ। রান্নার ব্যাপারেও, ফরাসি রান্নার ব্যাপারেও তিনি বই সংগ্রহ করেছিলেন ওই ভাষায়। বিবেকানন্দ 1895 আগস্টে প্রথমবার প্যারিসে আসেন। শেষ 7 বছরের জীবনে 1895 থেকে 1902 তিনবার স্বামীজি প্যারিসে যান বা ফ্রান্সে যান। দ্বিতীয়বার 96-তে, 95-তে প্রথমবার, 96-তে খুব অল্প দিনের জন্য দ্বিতীয়বার, এবং তৃতীয়বার 1900 সালে 3 মাসের জন্য ফ্রান্সে গেছিলেন। এই তৃতীয়বার তিনি নিউ ইয়র্ক থেকে ফরাসি জাহাজ লা শ্যাম্পেনে রওনা হন। সেটি 3রা আগস্ট লে হাবরে পৌঁছে সেখান থেকে ট্রেনে তিনি প্যারিসে যান। সেইখানে যান কেন? কারণ সেবারে প্যারিসে সেখানকার মহাপ্রদর্শনী কংগ্রে দ্য লিস্তোয়ার দে রিলিজিয়া, ধর্ম ইতিহাস সভার অধিবেশন, তাতে যোগ দিতে স্বামীজি যাচ্ছিলেন। একটি মজার ঘটনা রয়েছে, স্বামীজি নিজেই বলছেন, এই অভিনব ঘটনার স্মৃতিচারণ নিজেই করছেন। লা শ্যাম্পেন জাহাজে ঘটে এক মজার ঘটনা। স্বামীজি বলছেন, লিখছেন, ফ্রান্সে যাচ্ছি, জাহাজে শুয়ে আছি, সকালবেলা, তখনও চোখে তন্দ্রার আমেজ, অল্প স্বল্প ফরাসি ভাষা সবে শিখেছি। এমন সময় শুনছি কানের কাছে ক্রমাগত কে যেন বলছে, ব্যাং মশায়ের বে, ব্যাং মশায়ের বে, ব্যাং মশায়ের বে, ব্যাঙের বিয়ে, ব্যাং মশাইয়ের বিয়ে। তারপর চমক ভাঙতে উঠে বুঝলাম সকালবেলা ওয়েটার সব যাত্রীকে মুখ ধোবার জন্য গরম জল এনে দিচ্ছে, কেবিনে কেবিনে ধাক্কা মারছে আর বলছে ব্যাঁ মশিয়ে এ প্রে, ফরাসি ভাষায় গরম জল এনেছি মশাই, গরম জল এনেছি মশাই। ফরাসি ভাষা চর্চায় স্বামীজির খুব উৎসাহ ছিল বলেই মনে হয়, কারণ একাধিক পত্রে তিনি এই কথা জানাচ্ছেন যে আমি ফরাসি শিখছি। মেরিহেলকে লিখেছেন যে চাকরেরা পর্যন্ত ফরাসিতে কথা বলে, যদি আমাকে ফরাসিটা শেখাতে তাহলে আমি বেশ ফ্রগি, মানে ফরাসি হয়ে উঠতাম। আবার অন্য একটি চিঠিতে লিখছেন যে ফরাসি ভাষায় আলাপ করব, পার্লার ফ্রান্সাইস, ফরাসি একখানা অভিধান কণ্ঠস্থ করছি। নিবেদিতাকেও লিখেছেন যে ফরাসি ভাষা শিখতে লেগে যাওয়া উচিত, তারপর আমরা দুজনে ফ্রগিজদের জয় করতে বেরুব। বরানগর মঠে যেমন চিঠি দিয়েছেন, আমরা দেখলাম ফরাসি চিঠি গুরু ভাইদের লিখেছেন, তেমনি ভগিনী ক্রিস্টিনকে এবং এমা কালভেকেও স্বামীজি ফরাসিতে চিঠি লিখেছিলেন। তার মধ্যে একটি 14 অক্টোবর 1900-তে লেখা ক্রিস্টিনকে, গাছের শাখায় ঘুমন্ত পাখি রাত পোহালে যেমন জেগে ওঠে গান করে এবং উড়ে যায় গভীর নীল আকাশে, ঠিক তেমনই ভাবে আমার জীবনের শেষ, ইত্যাদি আরও রয়েছে। আমরা পুরোটা পড়ছি না। সেই চিঠিটির শেষে বলছেন, খুব আবেগমথিত চিঠি, শেষে বলছেন এই ভাষায় অর্থাৎ ফরাসি ভাষায় ভাবাবেগ প্রকাশ করবার ক্ষমতা আমার নেই, কিন্তু আবেগকে কোন ভাষাই বা যথাযথ প্রকাশ করতে পারে। এ তো গেল ইংরেজি আর ফরাসির কথা।
এরপর জার্মান ভাষাও স্বামীজি শেখার কথা ভেবেছিলেন। এই ক্রিস্টিনই ছিলেন জার্মান বংশোদ্ভূত। তাকে একটি চিঠিতে লিখছেন, মনে রেখো জার্মান ভাষা আমি শিখবই, জার্মান এবং ফরাসি ভাষায় আমায় সুপণ্ডিত হতেই হবে, কেননা অভিধানের সাহায্য নিয়ে ফরাসি ভাষায় কাজ চালানোর মতো জ্ঞান আয়ত্ত করতে পারবো যদি 1 মাসের মধ্যে ততটুকু জ্ঞান জার্মান ভাষায় আয়ত্ত করতে পারি। তবে হয়তো দুটি সিস্টার বা ব্রাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে হতে পারে, যেমন বাংলার সাথে অসমিয়া বা উড়িয়ার মিল রয়েছে, হয়তো বা আমি জানি না। সেই জন্য স্বামীজি এরকম হয়তো বলছেন যে জার্মান ভাষাও শিখবেন। তুরীয়ানন্দজিকেও এ প্রসঙ্গে বলেছেন যে এই দুটো ভাষাতেই তিনি দক্ষতা অর্জন করতে চান। এরপর স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্য থেকে ফিরছেন 1900 সাল 24শে অক্টোবর। এবার তিনি পশ্চিম থেকে পূবে আসছেন। সহযাত্রীদের সম্বন্ধে পরে পরে লিখছেন পরিব্রাজকে, সঙ্গের সঙ্গী 3 জন, 2 জন ফরাসি, 1 জন আমেরিকো। আমেরিকো তোমাদের পরিচিত মিস ম্যাকলাউড, ফরাসি পুরুষ বন্ধু মসিয়া জুল বোয়া, ফ্রান্সের একজন সুপ্রতিষ্ঠিত দার্শনিক ও সাহিত্য লেখক, ফরাসিনী বন্ধু জগৎবিখ্যাত গায়িকা মাদমোয়াজেল কালভে। ফরাসি ভাষায় মিস্টার হচ্ছে মসিয়া আর মিস হচ্ছেন মাদমোয়াজেল। তারপরে লিখছেন জটা পূর্ব বাংলার জ, পূর্ব বাংলার জ যেরকম জ জ করে উচ্চারণ হয় সেই রকম স্বামীজি লিখেছেন। তবে সব থেকে যেটি চিত্তাকর্ষক তথ্য সেটি হলো 1900 সালের 2রা নভেম্বর তুরস্কের মানে টার্কির স্কুটারির আমেরিকান কলেজ অফ গার্লস ভবনে তিনি ফরাসি ভাষায় বক্তৃতা করেন। বক্তৃতার বিষয় ছিল স্বামীজির হিন্দু ধর্ম। কাজেই সহজেই অনুমান করা যায় ফরাসি ভাষায় তিনি সুদক্ষ হয়ে উঠেছিলেন। ফ্রান্সের মনোরম আবহাওয়া ও নৈসর্গিক সৌন্দর্যের বর্ণনায় স্বামীজি মুক্ত কণ্ঠ। বলছেন এই ফ্রান্স ইউরোপের কর্মক্ষেত্র, সুন্দর দেশ চীনের কতক অংশ ছাড়া এমন দেশ আর কোথাও নেই। নাতিশীতোষ্ণ, অতি উর্বরা, অতিবৃষ্টি নেই, অনাবৃষ্টিও নেই, সে নির্মল আকাশ, মিঠে রোদ, ঘাসের শোভা, ছোট ছোট পাহাড় ইত্যাদি বর্ণনা রয়েছে। চীনের কথা যখন উঠলেই বলছেন যে চীন দেশের মতোই শুধু ওই ফ্রান্সের সাথে তুলনা করা চলে। তখন এ প্রসঙ্গে মনে পড়ে আরেকটি কথা, যে শুধু ইংরেজি, ফরাসি এবং জার্মান নয়, বহির্ভারতীয় ভাষার মধ্যে চীনা ভাষাও স্বামীজি 1 লাইন অন্তত আয়ত্ত করেছিলেন, অল্প ছোট একটি অংশ। ঘটনাটি হচ্ছে স্বামীজি প্রথমবার বিদেশে যাচ্ছেন পাশ্চাত্যে। সেই সময় বম্বে থেকে জাহাজ করে সিংহল মানে শ্রীলঙ্কার কলম্বো হয়ে, মালয়ের পেনাং হয়ে, সিঙ্গাপুর হয়ে, ইংরেজ উপনিবেশ তখন হংকং, সেখান থেকে ক্যান্টনে যাবেন, ক্যান্টনে পৌঁছান। এই সিংহলেই একটা সেই খুব সম্ভবত অনুরাধাপুরম বই দেখতে হবে, সেখানে সেই বুদ্ধের পরিনির্বাণ মূর্তি রয়েছে। সেখানে স্বামীজি সিংহলি বৌদ্ধ পণ্ডিতদের সাথে আলাপ করতে চান, কিন্তু পণ্ডিতরা, পুরোহিতরা ওই সিংহলি ভাষা ছাড়া অন্য ভাষা জানতো না। সেই জন্যই হয়তো স্বামীজির মনে একটু দুঃখ রয়ে গেছে। তাই এবার ক্যান্টনে পৌঁছেছেন, সিংহল, পেনাং, ক্যান্টন আসার আগে আর একটা কোথায় দেখলাম, ওই পেনাং হয়ে সিঙ্গাপুর হয়ে ক্যান্টনে এসেছেন। তো স্বামীজির মনে হয়তো একটু দুঃখ রয়ে গেছে যে ওখানে শ্রীলঙ্কায় সিংহলীদের সাথে কথা হলো না, এখানে বৌদ্ধ মূর্তি দেখেছেন ক্যান্টনে। তারপরে তার ইচ্ছা হয়েছে খাঁটি চীনা মন্দির দেখতে হবে। তা তিনি সঙ্গে যারা ছিলেন তাদের কাছে বলছেন যে চলো, বৌদ্ধ মূর্তি নয়, আমাদের খাঁটি চীনা মন্দির নয়, খাঁটি চীনা মন্দির দেখতে হবে। কিন্তু এখনো কয়েক বছর আগেও শুনেছিলাম যে চীনে, আমাদের ভারতবর্ষেও তো উত্তর পূর্বাঞ্চলে ঢুকতে গেলে ইনার লাইন পারমিট লাগে। তো সেখানে চীনে সব জায়গায় বিদেশিদের সে সময় প্রবেশ নিষেধ ছিল। তা কি করা যায়, তিনি দোভাষীকে জিজ্ঞাসা করে জানলেন যে ওখানে যাওয়া অসম্ভব, কোনোভাবেই যেতে দেওয়া হবে না।
তাতে স্বামীজির কৌতূহল আরও বেড়ে গেল যে চীনা মন্দিরের রহস্য ঠিক ভেদ করতে হবে। তিনি দোভাষীকে জিজ্ঞাসা করলেন যে কোনো বিদেশি যদি কোনোভাবে পৌঁছায় ওখানে তাহলে কি হবে। তখন এরা দোভাষী বলছেন যে কি আর হবে, মন্দির যারা আছে মন্দিরবাসীরা আক্রমণ করবে, অত্যাচার করবে। তখন স্বামীজি মনে মনে ভাবছেন আমি হিন্দু সন্ন্যাসী, আমাকে কি আর করবে। তা তিনি সহযাত্রী কিছু জার্মান ছিলেন, তাদের পিড়াপিড়ি করতে লাগলেন, বললেন এসোই না দেখি তারা আমাদের মেরে ফেলে কিনা। তারপরে জোর করে তাদের কোনোভাবে বুঝিয়ে স্বামীজি আর এই কয়েকজন মিলে দোভাষীকে সঙ্গে নিয়ে সেই মন্দিরের দিকে এগোচ্ছেন। চীনা মন্দির, খাঁটি চীনা মন্দির। কিছু দূর এগোনোর পরেই দোভাষী চিৎকার করে উঠল, মশাই পালান পালান, ওই দেখুন তারা তেড়ে আসছে। দেখা গেল সত্যই ৩-৪ জন লোক হাতে লাঠি নিয়ে দ্রুত তাদের দিকে ধেয়ে আসছে। এবার যারা জার্মান ছিল বা অন্য যাদের বুঝিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা তো পালিয়েইছেন। আর তাদের চণ্ডমূর্তি দেখে তখন একমাত্র স্বামীজি আর ওই দোভাষী হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছেন। দোভাষী এবার পালানোর জন্য যেই উদ্যত হয়েছে, স্বামীজি খুব তো সেই সময় বুঝে নিয়েছেন ব্যাপার, সঙ্গে সঙ্গে দোভাষীর হাত ধরেছেন, যে বলছেন যে বাপু হে, চীনারা নিজেদের ভাষায় ভারতীয় যোগীকে কি বলে তা না শিখিয়ে তোমার পালানো চলবে না। তা দোভাষী আর কি করেন, কাঁদো কাঁদো অবস্থায় এক লাইনে হয়তো চীনা ভাষায় বলে দিয়েছেন যে এইটা হচ্ছে আমি ভারতীয় যোগী, এটা চীনা ভাষায় তাকে শিখিয়ে সে পালিয়েছে। তা যেই এবার ওই মন্দির থেকে ওই যারা ৩-৪ জন লাঠি নিয়ে আসছিল এগিয়ে এসছে, স্বামীজি চেঁচিয়ে ওরকমভাবে বলাতে আশ্চর্য দেখা গেল যে তারা অবনত হয়ে গেল। তারা লাঠি ফাটি সরিয়ে রেখে তার পায়ে এসে পড়েছিল, তার পদ শরণ গ্রহণ করেছিল বলে তারা আবার তাদের চীনা ভাষায় স্বামীজিকে কিছু বলছেন। স্বামীজি বুঝতে পারছেন না। তখন স্বামীজি আবার দোভাষীকে ডাকছেন। দোভাষী দূরে তো পালিয়ে গেছে, শুধু স্বামীজি একটি শব্দ বুঝেছিলেন কবচ বলে। সেটি ভাবলেন যে হিন্দু আমরা যে কবচ যে অর্থে বলি তা কবচ, সেই কথাই হয়তো বলছেন। দোভাষী এসে আবার বুঝিয়ে দিলেন যে মশাই, এরা ভূত থেকে বা অপবিত্র প্রভাব থেকে বাঁচতে রক্ষা কবচ চাইছে। তখন স্বামীজির হঠাৎ করে একটি বুদ্ধি খেলে গেল। পকেটে হয়তো কাগজ ছিল, তিনি কাগজ বের করে অনেকগুলো যতজন ছিলেন ৩-৪ জন বা যতজন ছিলেন টুকরো করে তাতে প্রত্যেকটিতে বেদের পবিত্রতম শব্দ যে ওম, সেটি সংস্কৃত অক্ষরে তাদের লিখে দিলেন। তাতে ম্যাজিকের মতো কাজ হলো। তারা তাকে নিয়ে গেছিলেন ওই চীনা মন্দিরে, মঠের অতি নির্ভীত অংশে, এবং প্রাচীন হাতে লেখা কিছু বই দেখিয়েছিলেন স্বামীজিকে। স্বামীজি আশ্চর্য হয়েছিলেন যে সংস্কৃত ভাষায় লেখা এবং প্রাচীন বাংলা অক্ষরে সেই হরফগুলি ছিল। এবার বিদেশি ভাষা তো হলো, যে ফরাসি, ইংরেজি, জার্মান, চীনা। এবার ভারতীয় উপমহাদেশ বা আরও নিকটবর্তী দেশের ভাষা প্রসঙ্গে আসি। প্রথমেই বলতে হয় নিবেদিতার উক্তি। নিবেদিতা বলছেন, অন্যে যে যাই ভুল করুক তার কাছে এ দেশ নবীন, এ দেশের ভাষাসমূহ এখনো অবিকশিত এবং নমনীয়, জাতীয় প্রাণ শক্তি অব্যবহৃত, তার স্বপ্নের ভারত ভবিষ্যতের গর্ভে। ভাষার ক্ষেত্রে এক উদার দৃষ্টিভঙ্গি বোধহয় বিবেকানন্দ তার পারিবারিক সংস্কৃতি থেকেই পেয়েছিলেন। বাবা বিশ্বনাথ দত্ত অ্যাটর্নি ছিলেন, ব্যবসার সূত্রে, আইন ব্যবসার সূত্রে ভারতের নানা স্থানে ভ্রমণ করেছিলেন। আরবি, ফার্সি এবং উর্দুতে তিনি বিশেষ ব্যুৎপন্ন ছিলেন। বাইবেল, কোরআন এবং শ্রীমদ্ ভাগবত বা ভগবদ গীতা হবে নাকি ভাগবতী, তিনখানি গ্রন্থই তিনি পাঠ করতেন। লীলা প্রসঙ্গকার লিখেছেন, লখনৌ, লাহোর প্রভৃতি মুসলমান প্রধান স্থান সকলে কিছুকাল বাস করে তিনি মুসলমানদের আচার ব্যবহারের কিছুর প্রতি অনুরাগী হয়েছিলেন। তিনি বলতেন বিশ্বনাথ দত্ত। গম্ভীরানন্দজিও লিখেছেন, পোশাক পরিচ্ছদ, পানাহার, আদব কায়দায় প্রাচীন হিন্দু মুসলিম যৌথ পরিবারের রীতিনীতি অনুসরণ করতেন তারা। সুতরাং অনুমান করা যায় যে উর্দু এবং ফার্সিতে
বিবেকানন্দ একেবারেই বুৎপন্ন ছিলেন না এমনটি মনে হয় না। বিশেষত আমরা জানি যে বিশ্বনাথ দত্তের এক মুসলমান মক্কেল ছিল। বৈঠকখানা ঘরে ঢুকেই বালিশগুলো একটির পর একটি চাপিয়ে লম্বা হয়ে অর্ধ উন্মিলিত চোখে আল্লাহর নাম নিতেন তিনি। নরেন্দ্রনাথের খুব ভালোবাসার তিনি নরেন্দ্রনাথের ভালোবাসার পাত্র হয়ে ওঠেন। তাকে দেখা মাত্রই বালক বিলে বা নরেন্দ্র চাচা বলে ছুটে যেতেন। সুতরাং তাদের মধ্যে যে বার্তালাপ হতো, বা আরও জানা যায় যে বাড়িতে আস্তাবলের সহিস ছিল, সেই সহিসের সাথেও নরেন্দ্রনাথ ছোটবেলা কথা বলতেন। সেগুলো যে পুরো বিশুদ্ধ বাংলায় বলে তা মনে হয় না। বাংলা মিশ্রিত হিন্দি, উর্দু বা ফার্সি ভাষা, তো বাংলা শব্দ তো বাংলা ভাষাতেও রয়েছে, সেখানে ক্রিয়াশীল ছিল। আরও জানা যায় যে বিলের 12 বছর বয়সে সেই বিখ্যাত ঘটনা রয়েছে, যুদ্ধজাহাজ আসে কলকাতার বন্দরে, বন্ধুরা ধরে বসেন যে চৌরঙ্গিতে ইংরেজ সাহেবের কাছ থেকে অনুমতিপত্র আদায় করতে হবে। সহজ সোজা রাস্তায় তো দারোয়ান তাদের ঢুকতে দেয়নি, তা বিলে পেছনের দিয়ে উঠে সেই অনুমতিপত্র আদায় করেছিলেন। যখন নেমে আসছেন, দারোয়ান বলছেন তুম ক্যাসে ওপর গায়া থা? বিলে বলছে হাম জাদু জানতা। তো ওই ছোট বাচ্চা সে হিন্দি, উর্দু, ফার্সি কিছু কিছু শিখেছিল। আরও জানা যায় ওস্তাদ বেনি গুপ্ত, তাদের বাড়ি ছিল মসজিদ বাড়ি স্ট্রিটে। সেখানে গান শিখে ওই একই পাড়ায় অম্বু গুহের কুস্তির আখড়ায় নরেন্দ্রনাথ কুস্তি শিখতে যেতেন। এই বেনি ওস্তাদের গুরু ছিল আহমেদ খা। কোনো কোনো মতে এর কাছেও নরেন্দ্র শিখেছিলেন, বিশেষত ধ্রুপদ, খেয়াল, ঠুংরি এইগুলো শিখেছিলেন। আর আরও কয়েকজন, সব মতে নয়, কেউ কেউ বলেন যে সঙ্গীত শিক্ষক হিসেবে উজির খা এবং ছোট ও বড় দুন্নি খা এদের কাছেও শিখেছিলেন। কিন্তু জীবনী গ্রন্থে স্পষ্ট উল্লেখ রয়েছে যে আহমেদ খা তাকে হিন্দি, উর্দু ও ফার্সি গান শেখান নরেন্দ্রকে। আর নরেন্দ্র যে বই সম্পাদনা করেছিলেন, যে সংকলন করেছিলেন সঙ্গীত কল্পতরু গানের যে বই, সেখানে নানান শ্রেণীর গান তো রয়েছে, পাশাপাশি নানান ভাষার সঙ্গীত, বহু ভাষার সঙ্গীত সেখানে স্থান পেয়েছে। এরপর আমরা দেখি যে 1891-তে ওই যখন স্বামীজি পরিব্রাজক জীবনে আলোয়ারে রয়েছেন, ডাক্তার গুরুচরণ লস্করের বাড়িতে তিনি আছেন। সেখানে স্থানীয় হাই স্কুলের ফার্সি শিক্ষক জনৈক মৌলবী স্বামীজির প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। তাদের মধ্যে সম্প্রীতি স্থাপিত হয়, ধর্ম সম্বন্ধে নানান আলাপ আলোচনা চলে। স্বামীজি কোরআনের প্রসঙ্গ করেন। জীবনীতে পাই মুগ্ধ মৌলবী সাহেবের বন্ধুরা দলে দলে এসেছিলেন স্বামীজির দর্শনে। কোন ভাষায় কথা হতো? হয়তো হিন্দিতে, অথবা উর্দু ফার্সি প্রভাবিত হিন্দি ভাষায়। আমরা জানি ভারতে হিন্দি ভাষা বেশ কয়েকটি রাজ্যের ভাষা। স্বামীজি হিন্দি খুব ভালোই জানতেন, হিন্দিতে বক্তৃতাও দিয়েছেন মাঝে মধ্যে। আলমোড়ায় তো বটেই, অন্যান্য জায়গাতেও দিয়েছে না। আলমোড়ার প্রসঙ্গে লেখা রয়েছে, স্থানীয় জেলা স্কুলে হিন্দিতে বক্তৃতা হলো। অনেকে আশঙ্কা ছিল হিন্দি অসম্পূর্ণ ভাষা, সুতরাং তাতে বক্তৃতা দেবার সুবিধা হবে না। কিন্তু স্বামীজি যখন বক্তৃতা আরম্ভ করলেন এবং ক্রমশ সুস্পষ্ট ও ওজস্বিনী ভাষায় তার বক্তব্য বিবৃত করতে লাগলেন, তখন সকলের ভ্রম বিদরিত হলো। সকলে বিস্মিত হয়ে দেখল ভাষা যেন স্বামীজির হাতে যন্ত্র বিশেষ হয়ে যথেচ্ছ পরিচালিত হচ্ছে। তিনি নতুন নতুন বাক্য, এমনকি নতুন নতুন পদ পর্যন্ত গঠন করে অনর্গল নিজের ভাব ব্যক্ত করছেন। যারা জানতেন হিন্দি ভাষা ওজস্বিনী বক্তৃতার পক্ষে অনুপযোগী, তারা সকলেই এক বাক্যে স্বীকার করলেন স্বামীজি হিন্দি ভাষায় বক্তৃতা করতে যেরূপ কৃতকার্য, এরূপ আর কেউ কখনো হয়নি। শুধু তাই নয়, তিনি তার বক্তৃতার দ্বারাই প্রমাণ করেছিলেন হিন্দি ভাষায় অচিন্তপূর্বক উন্নতি সাধন করে তাকে ওজস্বী বক্তৃতার উপযোগী করা যেতে পারে।
ভারতে বিবেকানন্দ, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়াতে এই প্রসঙ্গটি রয়েছে। কিন্তু এটি কোনো বিক্ষিপ্ত কথা নয়। আমরা দেখি লখনৌয়ের সাময়িক পত্র অ্যাডভোকেটের তৎকালীন সম্পাদক স্বামীজির দেহত্যাগের পর 10ই জুলাই 1902 সালে লেখেন, "When we last saw him in Calcutta, he was eloquently talking in pure and chaste Hindi, which could do credit to any upper Indian." যে কোনো অভিজাত ভারতীয়র ক্ষেত্রে ঈর্ষণীয় হচ্ছে স্বামীজির যে বিশুদ্ধ হিন্দি ভাষায় বাক্যালাপ, যেটি ওই শেষবার যখন কলকাতায় তার সাথে দেখা হয়েছিল তিনি ওই হিন্দি ভাষায় কথা বলেছিলেন। এবার আসি দক্ষিণ ভারতীয় ভাষাগুলির প্রসঙ্গে। অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু জানিয়েছেন, স্বামীজি কোনো বিশেষ ভাষাগোষ্ঠী বা রক্ত সম্বন্ধের পক্ষে ওকালতি করেননি। সকল ভারতীয় ভাষাতেই যথেষ্ট উপাদান আছে, স্বামীজির এই বিশ্বাস ছিল, এবং সকল ভাষারই তিনি পূর্ণ স্বাধীন বিকাশ চাইতেন। প্রত্যেক ভাষার স্ফূর্তি যিনি চান, তার পক্ষে এক ভাষার দ্বারা অন্য ভাষার দলনকে সমর্থন করা কদাপি সম্ভব নয়। আর্য ও তামিল প্রবন্ধে বিবেকানন্দ লিখছেন, আমরা বেদান্তবাদী সন্ন্যাসী, আমরা বেদের সংস্কৃত ভাষী পূর্বপুরুষদের জন্য গর্ব অনুভব করি। আমরা গর্ব অনুভব করি তামিল ভাষী পূর্বপুরুষদের জন্য, যারা এতাবৎ সর্বপ্রাচীন সভ্যতার সন্তান। এই দুই সভ্যতার পূর্ববর্তী অরণ্যচারী কোল পূর্বপুরুষদের জন্য আমরা গর্বিত। আমরা গর্বিত মানব জাতির আদি পুরুষ প্রস্থর অস্ত্রধারী মনুষ্যগণের জন্য। সুতরাং সাঁওতালি ভাষা, কোল ভাষা, সেসবের জন্যও স্বামীজি গর্বিত। যাই হোক, দক্ষিণ ভারতের কথা প্রসঙ্গে দেখি যে দক্ষিণ ভারতে স্বামীজি মূলত ইংরেজিতেই ভাব বিনিময় করেছেন, কিন্তু তামিল ভাষা তিনি অল্প স্বল্প জানতেন। কেন? এর প্রমাণ পাওয়া যায় কে সুন্দররাম আয়ারের স্মৃতিকথা থেকে। একবার সেই স্মৃতিকথায় রয়েছে, এক বৈষ্ণব পণ্ডিত সেই দক্ষিণে সংস্কৃতে স্বামীজিকে বেদান্ত সম্পর্কে কিছু প্রশ্ন করেন, কূট প্রশ্ন। স্বামীজি সেগুলো ইংরেজিতে উত্তর দিতে থাকেন। একেবারে শেষে, আলোচনার শেষে, সেই পণ্ডিত মশাই তামিল ভাষায় এক লাইন বলেন যে, তাহলে স্বামীজি আপনার কথায় এটাই প্রমাণিত আপনি অদ্বৈতবাদী। তামিল ভাষায় বলেছেন, এর আগে সংস্কৃতে বলছিলেন, স্বামীজি ইংরেজিতে উত্তর দিচ্ছিলেন। কিন্তু স্বামীজি এই শেষ কথা যেটি তামিল ভাষায় বললেন তারও উত্তর দিলেন সঙ্গে সঙ্গে। বেশ ভালো কথা, তাই না হয় হলো। সুতরাং স্বামীজি তামিল অল্প বুঝতেন। এবং এই প্রসঙ্গে আরও একটি সমর্থন পাই নগেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিকথায়। স্মৃতির আলোয় বিবেকানন্দ গ্রন্থে রয়েছেন, দেখবেন সেখানে নগেন্দ্রনাথ গুপ্ত লিখছেন যে দীর্ঘ 8 বছরের পরিব্রাজক জীবনে তিনি বহু বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন। স্বামীজি প্রসঙ্গে লিখছেন বলছেন, মাদ্রাজ প্রেসিডেন্সিতে তিনি অনেক দিন ছিলেন। পেশাদার সাধুদের কীর্তিকলাপ সম্পর্কে ওই সময়েই তার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় বলে লিখছেন, সেখানকার তেলেগু ও তামিল ভাষাভাষী মানুষের গ্রাম্য জীবনের সঙ্গেও তার অন্তরঙ্গ পরিচয় ঘটে। ওই মাদ্রাজ অঞ্চলেই সর্বপ্রথম তার চারপাশে এক গুণমুগ্ধ ভক্তমণ্ডলী গড়ে উঠেছিল। বাকি যে ভাষা থাকে দক্ষিণ ভারতের, মালায়ালম, কানাড়া এবং মারাঠি ভাষা, স্বামীজি সরাসরি চর্চা না করলেও তিনি নিজে এই ভাষাগুলিতে বহু চর্চিত। তার অনেক সাক্ষ্য রয়েছে। শঙ্করীপ্রসাদ বসুর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষের 7ম খণ্ডে, শেষ খণ্ডে আমরা সংক্ষেপে উল্লেখ করছি দু একটি কথা। মালায়ালাম সাহিত্যের সর্বাধিক খ্যাত 3 কবি কুমার আসান, ভাল্লাথল এবং উলুর, 3 জনেই স্বামীজির প্রভাব পরিমণ্ডলের মধ্যে ছিলেন। কানাড়া ভাষার শ্রেষ্ঠ কবি কে ভি পুট্টাপ্পা, যিনি
কুভেম্পু এই নামে জনপ্রিয়, তিনি কোনো ব্যতিক্রমী উদাহরণ নন। কারণ প্রবুদ্ধ ভারতের পুরনো সংখ্যা থেকে জানা যায় যে কর্ণাটক পত্রিকার সম্পাদক বহুমানিত ডি.ভি. গুন্ডাপ্পা তিনিও বিবেকানন্দ সম্পর্কে 1915 পূর্বেই আলোচনা করেছেন। আর মারাঠি ভাষা সম্পর্কে একটি অদ্ভুত তথ্য, সেটি হলো স্বামীজি বেঁচে থাকাকালীন তার প্রথম জীবনী গ্রন্থ বেরোয় বাংলায় নয়, এই মারাঠি ভাষায়। সুতরাং এই তিনটি ভাষা স্বামীজি নিজে চর্চা না করলেও এইগুলোতে তিনি বহু চর্চিত। শেষে এসে সংস্কৃত ও বাংলার কথা বাকি থাকে। এ নিয়ে বহু আলোচনা রয়েছে, বহু পরিমাণে এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুদিক থেকেই বহু চর্চা রয়েছে। আমরা সংক্ষেপে বলতে পারি, স্বামীজির ভাষা চর্চার যে সৌধ, যে পিলার, যে কনস্ট্রাকশন, সেটি যদি ইংরেজিতে হয়ে থাকে তবে নিঃসন্দেহে সেই সৌধের ভিত্তিপ্রস্তর সংস্কৃত ভাষায় এবং সেই সৌধের উপরে যে চূড়ামণি সেটি বাংলায়। ইংরেজির পরেই সর্বাধিক স্বামীজির রচনা বাংলা ও সংস্কৃতে। সংস্কৃত শাস্ত্রের ভাষা। নিবেদিতার লেখনীতে রয়েছে না যে গুরু, শাস্ত্র এবং স্বদেশ তিনটে একত্রে মিলেছিল বিবেকানন্দের বাণী ও রচনায়। সেই সংস্কৃত হলো শাস্ত্রের ভাষা আর বাংলা হলো তার গুরু অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাষা। এই দুয়ের মধ্যে সেতু নির্মাণ করেন বিবেকানন্দ। যে ভাষায়, সেটি হলো বিবেকানন্দের নিজস্ব ভাষা। সেটাকে নিছক অনুবাদ বলা যায় না। অনুবাদ তো করেইছেন স্বামীজি, জয়দেবের গীত গোবিন্দ, তারপরে স্পেন্সারের এডুকেশন, তারপরে থমাস এ কেম্পিসের ইমিটেশন অফ ক্রাইস্ট, এছাড়াও আরও বহু সংস্কৃত স্তোত্র স্বামীজি অনুবাদ করেছেন। তা সেই অনুবাদ স্বামীজির অনুভবের ভাষা, উপলব্ধির ভাষা। তিনি দেখেছিলেন জাপানের মন্দিরের দেওয়ালে সংস্কৃত মন্ত্র লেখা বাংলা লিপিতে, উচ্ছ্বাস ভরে তিনি সে কথা জানিয়েছেন। বাংলা ভাষা এই শিরোনামে তার নিজস্ব চিন্তাভাবনাও রয়েছে। চলিত বাংলায় তার পায়োনিয়ারিং অবদান এবং সংস্কৃত চর্চা তিনি শুধু স্বদেশে বসে নয়, বিদেশে অবস্থানকালীনও করেছেন। এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত এই বেলুর মঠকে কেন্দ্র করে বেদ বিদ্যালয় ও সংস্কৃত চর্চার স্বপ্ন দেখেছেন। বহু বিস্তৃত সে আলোচনা, তা না করে সে তার মধ্যে না গিয়ে সময় হয়ে এসছে। আমরা শুধু দুটি ঘটনার উল্লেখ করব, প্রথমটি সংস্কৃতকে কেন্দ্র করে আর দ্বিতীয়টি বাংলা ভাষাকে কেন্দ্র করে, এবং আমরা শেষ করব। সংস্কৃত একবার স্বামীজি একটি আশ্চর্য স্বপ্ন দর্শন হয় স্বামীজির। তাতে দেখেন বৈদিক যুগের এক বৃদ্ধ ঋষি সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে বেদের আয়াহি বরদে দেবী ত্রক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দসাং মাতর ব্রহ্ময়োনি নমস্তুতে, এই ঋকটি, এই মন্ত্রটি নতুন স্বরভঙ্গিতে গাইছেন। স্বামীজি মনে করতেন যে এই স্বপ্নটির দ্বারা তিনি প্রাচীনতম যুগের আর্যদের যে স্বর ও ছন্দের স্টাইল ছিল সেটির উদ্ধার সাধন করতে পেরেছেন, এবং এরূপ ছন্দ শঙ্করাচার্যের কবিতায় দেখা যায় বলে তিনি অনুমান করেন শঙ্করাচার্যও সম্ভবত এরূপ স্বপ্ন দেখে থাকবেন। এটি স্বামীজির নিজস্ব বিশ্বাস। মানদা শঙ্কর দাশগুপ্তের বিবেকানন্দ জীবনীতে রয়েছে। বাংলা ও সংস্কৃতকে নিয়ে শুধু স্বপ্নই দেখেননি বিবেকানন্দ, স্বপ্ন দেখিয়েছিলেনও। সাধারণভাবে মনে করা হয় বিবেকানন্দ জাগরণের দূত। বিবেকানন্দের ভাষা মরা মানুষকে প্রাণিত করে, জীবন্ত করে, জাগিয়ে তোলে। ল্যাজারাসের মতো কফিন থেকে উঠে আসে সে। বিবেকানন্দ ভাষা তাই আত্মজাগানিয়া। স্বামীজি এই ভাষা মানুষকে বাঁধে নবীন ভাষার স্বর্ণ শৃঙ্খলে। তাই তো বলেছেন ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে।
যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। এবং স্বামীজি নিজে গানের ভাষায় সকলকে জাগিয়েছেন ভোরের বেলা, প্রভাতের ঘুম ভাঙিয়েছেন গানের ভাষায়। অনুপম মহিমপূর্ণ ব্রহ্ম কররে ধ্যান, নির্মল পবিত্র উষাকালে, বা জাগো জাগো সকলে অমৃতেরও অধিকারীর সুরে। তা স্বামীজি তো ঘুম থেকে জাগিয়েছেন এইসব গানে বা তার ভাষায়। তেমনই মজা করে বলা চলে স্বামীজি তার ভাষায় ঘুম পাড়িয়েছেন, গল্প কথার ভাষায়। আমরা শুরুতে রাজা মহারাজের বা ব্রহ্মানন্দজির শালিখের ভাষার কথা বললাম, তেমনি ইতর জীবজন্তুদের ভাষাও বাংময় হয়ে উঠেছে বিবেকানন্দের কণ্ঠে। তেমনই এক বেড টাইম স্টোরি, যা দিয়ে আজকের স্বামীজির কথার ইতি টানব। ব্যাঙমশাইয়ের বাড়িতে খুব যজ্ঞ হবে, কিন্তু পয়সা ফুরিয়েছে। ব্যাংকর্তা তাই মশাদের বাড়িতে গেল। গরম পড়েছে, একটু মশাদের এখন একটু বাড়বে, তো সেই মশাদের বাড়িতে ব্যাঙ গেছে। এখনো বর্ষা আসেনি, আমাদের ওখানে যজ্ঞই হবে। ব্যাঙ বলছে, অনেক লোক খাবে, তোমাদেরও নেমন্তন্ন, তা কিছু কড়ি ধার দাও, কিছুদিন পরে ফেরত দেব। কড়ি মানে পয়সা। মশারা কড়ি ধার দিল, ব্যাঙ মশাই যজ্ঞ করলেন। এরপর এলো বর্ষাকাল, মশারা দল বেঁধে কর্তার বাড়ি এসে, ব্যাঙকর্তার বাড়ি এসে বলে, কড়ি দাও ভাই, কড়ি দাও ভাই। ব্যাঙ তখন খেয়ে দিয়ে খুব মোটা হয়েছে, জলেতে বুক পর্যন্ত ডুবিয়ে বসে আছে। মশারা সেখানে যেতে পারে না। এটি যখন পড়ছিলাম আরও একটি মনে হচ্ছিল, ব্যাঙ আর মশা এদের মধ্যে কিন্তু আবার খাদ্য খাদক সম্পর্কও রয়েছে। মশারা চট করে ব্যাঙের মুখের কাছে কি যাবে? তাই উপর থেকে বলতে লাগলো, কড়ি দাও ভাই, কড়ি দাও ভাই। ব্যাঙ মশাই পেট ফুলিয়ে বলে, কেকার কড়ি ধারে, কেকার কড়ি ধারে। মশারা হতভম্ব গাছের উপর বসে অপেক্ষা করতে লাগলো। খানিক পরে সাপ এলো, ব্যাঙটাকে ধরে প্রায় গিলে ফেলে। যখন দমবন্ধ অবস্থা, তখন ব্যাঙকর্তা পরিত্রাহী রব তুলল, কড়ি নাও, কড়ি নাও, কড়ি নাও। মশারা গাছ থেকে শুনতে পেয়ে বলে, এখন সাপের পেটে যাও, এখন সাপের পেটে যাও। এরা স্বামীজির ভাই মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ লিখছেন, গল্পটি বীরেশ্বর মশার গুনগুন আওয়াজ ও ব্যাঙের আওয়াজ। ব্যাঙের আওয়াজ কীরকম? মশার আওয়াজ তো বলছেন গুনগুন আওয়াজ। ব্যাঙের আওয়াজের কথা কিছু লেখেননি মহেন্দ্রনাথ, হয়তো ঘ্যাঙর ঘ্যাং ব্যাঙের যেরকম আওয়াজ হয়, ব্যাঙের আওয়াজ এবং মশার গুনগুন আওয়াজ এর মতো করে নানা প্রকার ভাবভঙ্গি সহ বলতো। আর তারপরে ভাই লিখছেন, আমরা হাসতাম ও ঘুমিয়ে পড়তাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।